আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করবে কমিশন, এ ব্যাপারে তারা কাজ করছে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। রফিকুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের সময় নিয়ে সরকার স্পষ্ট রোডম্যাপ দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছে। ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026 জুনের 30 তারিখের। কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজটা নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছে। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। নির্বাচনের সময় বাড়বে কিনা তা জাতীয় ঐক্যমত এবং সংস্কারের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল তাদের চেয়ারম্যানরা থাকবেন, তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে। নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতিতে নিমজ্জিত শিক্ষা খাত বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এই খাতকে দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশের স্টুডেন্টরা পৃথিবীর যে কোনো স্টুডেন্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে বা তাদের চেয়ে বেটার হয়, এটা আমাদের বিয়ে। মিশরে অনুষ্ঠিত দুদিনব্যাপী D8 সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিবাগত রাত 1টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ত্যাগ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন। আগামী সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং EVM পদ্ধতিতে নয়, সম্পূর্ণ ব্যালটে হবে বলেও জানান CEC। আরও জানাচ্ছেন নাজিব ফরায়েসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আমার গ্রামের ভোটার লিস্টে জানতে দেখেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী কমিশনের প্রস্তুতি রয়েছে। আমরা ওয়ার ফুটিং এ প্রস্তুতি নিচ্ছি। ভালো নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইন কানুন পরিবর্তন করতে হয় আমরা সেটা করে নিব। এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। বিদ্যমান তালিকায় নাকি নতুন ভোটার তালিকায় নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে CEC জানান 2 মাস পর ইসির হাতে নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। আমাদের কাছে তো অতীতের রেকর্ড তো আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ ব্যালটে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনে EVM ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না, আমাদের চিন্তা তাই। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান AMM নাসির উদ্দিন। ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি। নাজিব ফরায়েসি, RTV, ঢাকা। দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হলো, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক বিলোপ সহ আরও কিছু বিষয়ে আনা সংবিধানের ৫ম সংশোধনী আইন ও কয়েকটি ধারা বাতিল চেয়ে করা পৃথক রিটের শুনানি শেষে হাইকোর্টের রায় দেয়। পর্যবেক্ষণে বলা হয়, ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। অধরা ইয়াসমিনের রিপোর্ট।
নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার জায়গাটি গেল 15 বছর উপেক্ষিত ছিল। বড় কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এ সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী ও কয়েকটি ধারা বাতিল চেয়ে আদালতে আলাদা রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান বাতিল করলেন হাইকোর্ট। ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। একই সঙ্গে 142 অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেন উচ্চ আদালত। মঙ্গলবার আলোচিত এই রায় ঘিরে কানায় কানায় পূর্ণ ছিল এজলাস। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত বলেন, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বাতিল, রহিতকরণ, স্থগিত এসব অপরাধ। সংবিধান হলো সর্বোচ্চ আইন। 7 অনুচ্ছেদ এর ধ্রুবতারা। রায়ে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়। 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। রায়ে সন্তুষ্ট রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় আইনের শাসন, বিচার বিভাগ ভুলণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। 2011 সালের 30 জুন সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। বিএনপিও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, এখনো আছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ সরব রয়েছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের স্বার্থে যারা দলের সুনাম ও জনগণের আস্থা নষ্ট করে তাদেরকে শক্ত হাতে দমন করার নির্দেশ দেন তারেক রহমান। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জায়েদ রহমান। যাবতীয় উৎপাত যেমন বগুড়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিএনপির ধারাবাহিক কর্মশালায় মঙ্গলবার অংশ নেয় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন কাজ করতে চায় বিএনপি। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনৈতিক কাজকে সমর্থন না দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, এটি খেয়াল রাখতে হবে। অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিপক্ষ পালিয়ে গেছে এমনটা ভেবে আত্মতুষ্টিতে থাকা যাবে না। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ। আগামী নির্বাচন কঠিন হবে, তা উত্তরণে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাহিদ রহমান, RTV, ঢাকা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। সুরত খানের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রুল জারির দুদিন পরই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে ২১,০০০ কোটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও 2টি মামলা হয়। সর্বমোট ১২৫১ কোটি ২৫,৩৩,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত 16 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশনকে আরও 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আমু মেনন ইনু সহ ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যায় অভিযুক্তরা তাদের আইনজীবীর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। গণহত্যার পাশাপাশি 16 বছরের ফ্যাসিবাদী শাসনে অপহরণ, গুম, খুনের ঘটনায় সরকার গঠিত গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে পেশ করে প্রসিকিউশন। শেখ হাসিনাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস আখ্যা দিয়ে অপরাধের পরিধির ব্যাপকতা তুলে ধরেন তারা। তদন্তের সময় বাড়ানোর পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। ওবায়দুল কাদের কিভাবে গ্রেপ্তার এড়িয়ে দেশ থেকে পালালো, আইন শৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের মধ্যে তা ব্যাখ্যা করতে বলেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এদিন ট্রাইব্যুনালে 3টি আবেদন জমা দেন তৌফিক ইলাহি ও ফারুক খানের আইনজীবী। কপি অফ এলিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। অরণ্য গফুর, RTV, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অপর অনুষ্ঠানে তিনি জানান, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে সরকার অবগত ছিল না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জায়েদ রহমানের আরও একটি রিপোর্ট।
বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা বলেন, 5 সদস্যের তদন্ত কমিটিতে সাবেক সামরিক কর্মকর্তাদের আধিক্য থাকবে। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশ নেন উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশ্নের জবাব দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ অব্যাহত আছে। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারে ধরি নাই। আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সবকটারই ভাগে দিয়েছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাব। জাহিদ রহমান, RTV, ঢাকা। যাদের রক্তে মুক্ত এ দেশ। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এ দেশের। 53 বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলো বিকাশ রায়ের গল্প। ট্রেনিং শেষ হওয়ার পরেই ডিউটি ভাগ করে দেওয়া হয়। আমার বন্ধু গোলাম মাওলা চৌধুরীর একটা 22 রাইফেল আমার কাছে ছিল, আর থানা থেকে পাওয়া শাহজাহান মিয়ার এখান থেকে আমার যে সহযোদ্ধা নাসির আহমদ, তার নামে একটা অ্যালটমেন্ট হলো একটা 3-0 রাইফেল। তা নিয়ে আমরা কাঠির মাথার এই বেড়ির এই জায়গায় বা কার্মির গান বোর্ড দিয়ে ভোলা শহরে উঠতে পারে এরকম একটা চিন্তাধারা করে তারা ব্যস্ত হয়ে পড়ল। আমাদের কাঠির মাথার এখানে আমাদের 27 জনের নিয়ে একটা ক্যাম্প সৃষ্টি হলো। সেদিন ছিল 7 এপ্রিল। পাহারা দেওয়ার সময় মোটরসাইকেলে আমরা 2 জন যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে দক্ষিণ দিক থেকে একটা গান বোর্ড ভাই করে আসতাম। আমরা তখনই ওই গান বোর্ড ঠেকানোর জন্য বেরির পাশে মোটরসাইকেলটা কাজ করে রেখে দিয়ে বন্দুক ছুটতে আরম্ভ করলাম। পাকিস্তানি আর্মি ওরাও পাল্টা বন্দুক ছুটতে পারলো। কাঠির মাথার কাছে আমাদের যে ক্যাম্প ছিল সেখানে যে 8-10 জন ছিল, তারাও বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো। তারাও গানবোর্ড লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করলো। কিছু সময়ের পরে পাকিস্তান আর্মি শক্ত প্রতিপক্ষ মনে করে তারা ফিরিয়ে যেতে বাধ্য হলো। এতে আমাদের মনোবল অনেকটা বেড়ে গেল। গানবোর্ড যে ফিরিয়ে দিতে পেরেছিলাম পাক আর্মির, সেটা আমাদের বড় প্রাপ্তি বলে মনে করি। অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমরা এই দেশ স্বাধীনতা পেরেছি। এই 92 বছর পাড়িয়ে আগামী 93 বছরে আরো কিছুদিন বেঁচে থাকতে আশা করি দেশটা সুন্দর সুষ্ঠুভাবে থাকে। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডেভেলপিং এইড বা D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে কায়রোতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে রাত 1টায় রওনা হওয়ার কথা রয়েছে। D8 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী 19 ডিসেম্বর মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সিরিজ জয়ের মিশন নিয়ে 3 ম্যাচ টি-20-র দ্বিতীয়টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নসভ্যাল গ্রাউন্ডে ম্যাচ শুরু ভোর 6টায়। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় টি-20-তে প্রথম ম্যাচের আত্মবিশ্বাসটা কাজে লাগাতে চায় টিম টাইগার। আর সমতায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজও জয়ের বিকল্প ভাবছে না এই ম্যাচে। নাজমুস সাকিবের রিপোর্ট। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল যতটা এগিয়ে টি-20-তে ততটা নয়। চলতি সিরিজের আগে ক্যারিবিয়াতে হারের সমীকরণই তার প্রমাণ।
সেন্ট ভিনসেন্টে প্রথম টি-20তে দুবারের সীমিত ওভারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়ে সে বৃত্ত ভেঙেছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে জয়ের পর দলের আত্মবিশ্বাসও ঊর্ধ্বমুখী। সেই ছন্দ ধরে রেখে এবার সিরিজ জয়ের আশা দলের মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেনের। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বছরের শেষ টি-20 সিরিজটা হাতছাড়া না করে স্বস্তিতে বছরের ইতি টানতে চায় ক্যারিবীয়রা। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।